আমরা চাইলেই আমাদের সব কিছু পরিকল্পনা মতো করতে পারি না। সব কিছু পরিকল্পনা মালিক একজন, আর তিনি হচ্ছেন আমাদের রব। তাই ওই একজনের জন্যই আপনার জীবনটা সাজান, আর বাদ বাকি যা কিছু আছে আপনার সব কিছুই তিনি সাজিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আজ আপনাদের সাথে আমি দুদিনের ব্লগ শেয়ার করছি। ইদানিং এত ব্যস্ত থাকি, তার উপরে ছেলেদের এক্সাম চলছে, তো আমার পক্ষে সম্ভব না একদিন সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ দুপুর থেকে এখনের ব্লগটা শেয়ার করছি। দুপুরবেলা ঘরের অন্যান্য কাজকর্মগুলো আমার হেল্পিং হ্যান্ড আপা করে দিয়েছিল। তো বারান্দা থেকে যে কাপড়গুলো আনা হয়েছে সেগুলো ভাঁজ করা হয়নি, আর এগুলো যদি ভাঁজ না করে ততক্ষণ পর্যন্তই আমার বিছানায় এগুলো আগোছালোভাবে পড়ে থাকবে। আর বেশিরভাগ সময় দেখা যায় আমার বড় ছেলে এটা আমাকে হেল্প করে, কিন্তু সে এখন স্কুলে থাকাতে এগুলো আমিই গুছিয়ে ফেলছি। তো কাপড় চোপড়গুলো গুছিয়ে আমি আমার বেডটা সুন্দর করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। যেদিনই ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তার আগের দিন মাথায় ঘুরে থাকে এটা করব, ওটা করব, এটা দেখাবো, ওটা করব বা এটা বানাবো, এমন জিনিসই মাথায় ঘুরপাক খায়। কিন্তু যখনই শ্যুট করি তখন আর সেই প্ল্যান মাফিক কোনো কিছুই করা হয় না। আসলে যেটা আমার পরিকল্পনাতে থাকে সেটা আমার কখনোই বাস্তবায়ন করা হয় না, আর যেটা আমি পরিকল্পনা করি না সেটাই দেখা যায় পরবর্তীতে হয়ে যায়। তো অনেক দিন হলো আমার লিভিং রুমটা আমি ডিপ ক্লিন করিনি, আর আমি অনেক সময় দেখা যায় একটু অলসতা করলে এদিক ওদিক কোনোভাবেই পরিষ্কার করি না। তো আজ ভাবছি একটু ভালোভাবে ডিপ ক্লিন করে ফেলি। তো সবার আগে আমার এন্ট্রিওয়ের মাঝে যে সুর একটা আছে সেটার উপরে যে কাপড়টা আমি রেখেছি সেটা অনেক দিন হলো আমি চেঞ্জ করিনি। তো আজ ভাবলাম একটু চেঞ্জ করে ফেলি। মাঝে মাঝে যে কোনো জিনিস একটু চেঞ্জ করলে নিজের থেকেও ভালো লাগে, আর কাজকর্ম করতেও দ্বিগুণ উৎসাহ পাই। আর আমার প্রায় এই কাজটা করা হয়, এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে এনে একটু সাজগোজ করে রাখতে আমার সংসারটাকে, আর এটা আমার থেকে বেশ ভালো লাগে। তো ঘরের কাজ করতে করতে হঠাৎ করে আমার কাছে ফোন এলো, আমার একটি পার্সেল এসেছিল। তো এই জিনিসটি আমি গত 1 সপ্তাহ কি 10 দিন আগে অর্ডার দিয়েছিলাম, তো আজ এতদিন পরেই পেয়েছি। তো কি পেয়েছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমার অনেক পছন্দের এবং খুবই সুন্দর একটি জিনিস আমার হাতে এসেছে, আর এই জিনিসটি আমি অনলাইনে অর্ডার দিয়েছি। তো আপনাদেরকে একটু শেয়ার করছি কি কিনেছি আমি। এখানে আমি দুটো পর্দা কিনেছি, আর সেগুলো হলো নেটের, আর এগুলো লং পর্দা নয়, স্মল পর্দা। তো ডিজাইনগুলো আমার থেকে এত ভালো লেগেছিল সেজন্য আপনাদেরকে একটু ক্লোজ করে শেয়ার করছি এই মিনি পর্দাগুলো ডিজাইনগুলো কেমন, এত ইউনিক আর এত সুন্দর। আমি বিভিন্নভাবে চিন্তা করে এই দুটো জিনিসের অর্ডার দিয়েছি, কোথায় কোথায় এই জিনিসগুলো আমি সেট আপ করবো। ইদানিং ফেসবুক পেজগুলোতে প্রবেশ করলে দেখা যায় ঘর সাজানোর অনেক ইউনিক জিনিসপত্র, আর সেগুলো দেখে অনেক সময় এত ক্রেভিং উঠে ইচ্ছা করে সবগুলো জিনিস আমি নিয়ে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব না। যেটা আমার সংসারের জন্য সবচেয়ে বেশি দরকার এবং প্রয়োজনীয় এবং যেটা দিয়ে আমি আমার ঘর সংসারটাকে সাজাতে পারবো সুন্দর করে, সেটাই অর্ডার দিয়ে থাকি। এখানে আরেকটি পর্দা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা হলো সিম্পল সাদা ফুলের এই ছোট পর্দাটি বেশ ইউনিক, আর এর ডিজাইনটাও খুবই সুন্দর। জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন, তবে আমি এটি যখন হ্যাঙ্গিং করব তখনই আপনারা এর আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন। এর চারপাশে নয়, মাঝখানে একটু ছোট আর দুপাশে একটু লম্বাটে। তো ডিজাইনটা কিন্তু অনেক ভালো লেগেছিল। যাদের ঘরটাকে একটু সুন্দর করে অ্যাস্থেটিকভাবে আপনারা সাজাতে চান তারা কিন্তু এই পর্দাটা নিয়ে নিতে পারেন। আর এর ভেতরে এবং উপরের যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু আমার থেকে বেশ ইউনিক লেগেছিল। কোনোভাবেই এখানে পর্দার যে অ্যাঙ্গেলগুলো থাকে সেখানে দেওয়া নেই, আর এত সুন্দর আর এত ইউনিক। আর সাদা জিনিস সবসময় যে কোনো জিনিসকে ফুটে ওঠে। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি এই পর্দাটি কোথায় লাগাচ্ছি। সবার আগে আমার ইচ্ছে ছিল এটি আমি আমার লিভিং রুম এবং ডাইনিং রুমের মাঝে যে দরজাটি আছে সেখানে লাগাবো, কিন্তু কেন জানি পরক্ষণে আমি আমার সিদ্ধান্তটা একটু চেঞ্জ করে ফেলেছি। তো পরবর্তীতে হঠাৎ করেই মনে হলো আমার লিভিং রুমের জানালার এই পর্দাটা
বিশেষ করে জানালাটা অনেক বড়, তো সে পর্দাগুলো সরিয়ে আমার কাছে যে হোয়াইট কালারের নেটের পর্দা ছিল সেই নেটের পর্দাগুলো দিয়ে আমি যে ছোট মিনি পর্দাটা কিনেছি সেটা মাঝখানে দিয়ে এটা ডেকোরেশন করব। তো যে চিন্তা সেই কাজ, সেটা করার জন্য আমি পর্দার যে স্ট্যান্ড আছে সেখানে এগুলো একে একে সবগুলো লাগিয়ে নিয়েছি। তো চলুন এবার আমার জানালার মধ্যে এটি লাগিয়ে দেখি দেখতে কেমন লাগে। আর নতুন নতুন জিনিস দিয়ে ঘরটা সাজাতে কিন্তু সবসময় আমরা গৃহিণীরা বেশ পছন্দ করি। আর আমি সবসময় চেষ্টা করি আমার এই সিম্পল ঘরটাকে খুবই সিম্পলভাবে সাজানোর জন্য। বাহিরে এত রোদ ছিল, ঘরের ভিতরে লাইট জ্বালানোর পরেও কিন্তু আমি আপনাদেরকে এটি দেখে বুঝাতে পারছি না এটি দেখতে কেমন। জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন এই পর্দাটির ডিজাইন কেমন। মাঝ বরাবর একটু উপরে ডিজাইনটি আর তার দুপাশে একটু নামানো। তো ডিজাইনটা আমার থেকে বেশ সুন্দর লেগেছে। বিশেষ করে নেটের এই ডিজাইনটা আমার থেকে অনেক ইউনিক লেগেছে, দেখেই আমি এটি অর্ডার দিয়েছি। তো লিভিং রুমের উইন্ডো সাজালে তো আর হবে না, ভাবলাম পুরো লিভিং রুমটাই আজকে নতুন করে একটু সাজিয়ে ফেলি। সেজন্য আমার বারান্দায় যে সকল আমার পছন্দের কিছু গাছ আছে সেগুলো এনে আজ ভাবলাম আমার লিভিং রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলি। আর আমার লিভিং রুমের দেয়ালটা পুরোপুরি টাইলস করা। তো সব কিছু যখন সাদা দিয়েছি, সত্যি বলতে কি এত সুন্দর লাগছিল। আর ঘর সাজানোর ক্ষেত্রে সবুজের ছোঁয়া না থাকলে কি ঘরটা কি আর সুন্দর লাগে বলুন। আর বিশেষ করে সেটা যদি রিয়েল গাছ হয় তাহলে তো আর কথাই নেই। তো আমার পছন্দের যে গাছগুলো আমি সবসময় টেক কেয়ার করি সেগুলি বারান্দা থেকে এনে আমার লিভিং রুমে আজ আমি স্থান দিয়েছি। সুন্দর করে আমি সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। তো এবার আপনাদেরকে আমি ফুল ওভারভিউটা একটু শেয়ার করি। এখানে আমি একটা পর্দা লাগিয়েছি, আরেকটি পর্দা কোথায় লাগাবো সেটা চিন্তা করতে করতে আমার থেকে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো ছোট যে পর্দাটা এনেছি সেটা আমি ভেবেছি আমার কিচেন এবং ডাইনিং রুমে যে দরজাটা আছে সেখানেই লাগাবো, কিন্তু পরবর্তীতে আমি সেই সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। সেটা চেঞ্জ করতে করতে আমার থেকে অনেক লেট হয়ে গিয়েছিল, আর আমার শরীরটাও হঠাৎ করে শ্যুট করার পরে অনেক টায়ার্ড লেগে গিয়েছিল। তো চারদিকে দরজা জানালা বন্ধ করে লাইটগুলো অফ করে দেওয়ার পরে একটু ওভারভিউ দেখাচ্ছি আমার লিভিং রুমটা সুন্দর করে সাজানোর পর দেখতে কেমন লাগছিল। ওই সময় আমার ছেলেরাও স্কুল থেকে চলে এসেছে, তো তাদেরকে বললাম তোমরা একটু অন্য রুমে যাও, আমি একটু ভিডিও শ্যুটটা করে ফেলি। তো বলল আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু টিভি বন্ধ করতে পারবে না, আমরা এটা দেখব। তো বললাম আচ্ছা ঠিক আছে, টিভিটা চালানো থাক, আমি এই অবস্থায় শ্যুটটা করে ফেলি। তো ছোট্ট একটা জিনিস দিয়ে কিন্তু আমি আমার লিভিং রুমটাকে সাজিয়েছি। আর নতুন করে সাজানোর পরে নতুন নতুন জিনিস দিয়ে ডেকোরেশন করার পরে আমার লিভিং রুমটা সত্যি বলতে এখন অন্যরকম একটা সুন্দর লাগছে, যেটা আমি আপনাদেরকে হয়তো ভাষায় বোঝাতে পারছি না। ভিডিও শ্যুট নিতে নিতে এতই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো বসে বসে ছেলেদের সাথে ছেলেদের পছন্দের জিনিসগুলো দেখছি। আর মাঝে মাঝে এ ধরনের প্রাকৃতিক জিনিসগুলো আমার থেকে দেখতে বেশ ভালো লাগে। তো পরবর্তী রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ছোট পর্দাটা আমার লিভিং রুমে যেই দরজা দিয়ে আমার বারান্দায় যাওয়া যায় সেখানে এটা লাগিয়ে ফেলি। তো সেটা লাগানোর পরে এখন মনে হচ্ছে আমার ঘরটাকে অন্যরকমভাবে আমি সুন্দর করে সাজাতে পেরেছি, ঠিক যেভাবে আমি ভেবেছি। আর এই পর্দাটা এখানে দেওয়াতে মনে হয়েছে আরও সুন্দর লাগছিল। আমার পরিকল্পনা ছিলটা কি, আর আমি পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করেছিটা কি, সেজন্য আমি শুরুতে কথাটা বলেছি। আমরা সবসময় যা পরিকল্পনা করি তা হয়তো সবসময় বাস্তবায়ন হয় না। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যেভাবে রেখেছে সেভাবেই সব কিছু পারফেক্টভাবে হয়ে থাকে। তো আমার এই নেটের মিনি পর্দাগুলো কেমন লেগেছে সেটা চাইলে আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এবার দুদিন আগে আমার একটি সকালবেলা নাস্তার একটি শ্যুট ছিল, যেটা আপনাদের সাথে আমি প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করতে পারিনি। এর কারণ ছিল আমার ব্লগটা অনেক বড় হয়ে যেত তখন, তো সেজন্য এই নাস্তার শ্যুটটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম এই ব্লগে আমি এটি শেয়ার করে ফেলি। দুদিন আগে সকালবেলা আমার পরিবারের জন্য আমি পরোটা বানাচ্ছি। এর কারণ হলো ছেলেরা সব সময়
রুটি খেতে চায় না, আর তারা সব সময় চায় একটু ভিন্ন ভিন্ন খাবার বানিয়ে তাদেরকে যেন আমি দেই। তো এদিক দিয়ে আমি গতকাল রাতে মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করে রেখেছিলাম, তো সেগুলো গরম করে ফেলেছি। আর সেগুলো দিয়ে আজ সকালবেলা যে পরোটাটা আমি বানিয়েছি সেটা দিয়ে পরিবারের সবাইকে আমি সার্ভ করব। যেদিন আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করি তার পরদিন এত রিল্যাক্সে থাকি, অনেকটা টেনশন মুক্ত থাকি, কিন্তু তার পরদিন থেকে শুরু হয় আমার বাড়তি একটি টেনশন। এর কারণ হলো তার একদিন পরে তো আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করব। ওই সময় যদি সময় মতো আমি শ্যুটগুলো না করতে পারি তাহলে টেনশনটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আসলে দ্বিগুণ না, 3 গুণ 4 গুণ 5 গুণ পরিমাণ পর্যন্ত বেড়ে যায়। আর একটা শ্যুট নিতে গেলে কতটা যে দেরি হয় তার উপর এত প্রেশার পড়ে শরীরের উপরে, সেটা হয়তো আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আমরা যারা ব্লগার এই কষ্টটা আমরা তারাই বুঝি। চাইলে তো যেমনে তেমনিভাবে বা একটা শ্যুট দিয়েই আপনাদেরকে সব কিছু আমি শেয়ার করতে পারি, কিন্তু আমার কেন জানি মনে হয় প্রত্যেকটা অ্যাঙ্গেলে যদি আমি আপনাদের সাথে একটু শ্যুট নেই আর সেই ভিডিওটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটাই আপনারা অনেক বেশি পছন্দ করেন। এই যে রুটি বানানো, সকালবেলা পরোটা বানানো, এমনকি যে কোনো তরকারি রান্নাবান্না করা, সেগুলো যেমন আমিও জানি তেমনি আপনারাও কিন্তু জানেন। তবে আমার চেয়ে কিন্তু আপনারা অনেক বেশি পারদর্শী, সেটা আমি অবশ্যই জানি। শুধু পারফেক্টভাবে একটু শ্যুট নিতে গেলে দেখা যায় আমার প্রত্যেকটা খাবার যেমন ঠান্ডা হয়ে যায়, তেমনি সেই যে নাস্তাটি বানাতে বা সেই খাবারটি রান্না করতে অনেক লেট হয়ে যায়। তারপরও আমার ভিউয়ার্স আপুরা যখন আমার এই ধরনের কাজকর্মগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, তো সেজন্য এই কষ্টগুলো তো একটু সহ্য করা যায়, তাই না? তো আমার ছেলেদেরকে তো আমি নাস্তা খাইয়ে দিয়েছি, সে সাথে তাদের বাবাও খেয়েছে, শুধু আমি খাইনি। কারণ আমি সে সময় এত ব্যস্ত থাকি, তো সে সময় যদি আমি শ্যুট করতে যাই অনেক লেট হয়ে যাবে। আর সেজন্যই আমি চেষ্টা করি আমি যে নাস্তাটা করি সেটাই শ্যুট নেওয়ার জন্য, আর সেটা করতেই আমার থেকে অনেক লেট হয়ে যায়। আর এমনও দিন গিয়েছে নাস্তা করতে করতে আর শ্যুট নিতে নিতে আমার প্রত্যেকটা খাবার ঠান্ডা হয়ে যেত, স্পেশালি আমার চাটা ঠান্ডা হয়ে যেত। শ্যুট নেওয়ার পরে যখন আমি মুখে চা দিতাম তখন আমার চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যেত, তো পরবর্তীতে আবার গরম করে খেতাম। এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমি যে মগটা কিনেছি কাচের, সেটা আজ আমি পানি খাওয়ার জন্যই ব্যবহার করছি। শুধু যে চা কফি খাবো সেটার জন্য কিন্তু আমি এই মগটি কিনে নিই, এটি কিন্তু আমি পানি খাওয়ার কাজেও ব্যবহার করব। তো এই তো নিজের জন্য নাস্তা তৈরি করে এখন আপনাদের সাথে আমি শেয়ারও করে ফেললাম। তো আমার এই নাস্তা খেতে খেতে আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের পছন্দ হয়ে যায়, প্রতিদিনের মতো একটা ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা নতুন ভিউয়ার্স তারাই করবেন। আর আমার এই ব্লগটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সকালবেলার নাস্তা খেয়ে 1 কাপ চা তো আমার অবশ্যই খেতে হবে, আর সেটা আমার পছন্দের চায়ের কাপে করেই খেয়েছি। তো এখন চলে এলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। আজ রান্না করছি পোয়া মাছ ভর্তা, আর যে ভর্তাটি করব সেটা হলো ইলিশ মাছের লেজের ভর্তা। আর অন্যদিকে ডাল রান্না করেছি। পোয়া মাছটি সরাসরি রান্না করলে অনেক সময় দেখা যায় ভেঙে যায়, আর এই জন্য মাছটিকে আমি সবার আগে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। আর ভালোভাবে একটু লালচে করে ভেজে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে এই মাছটি আমি রান্না করে ফেলছি। যে সকল মাছে কাটা কম আমার ছেলেরা ওই মাছগুলো একটু বেশি পছন্দ করে। আর এই সামুদ্রিক পোয়া মাছটি কিন্তু খেতে বেশ মজা। তো একটু মাখা মাখা করে রান্না করছি যাতে আমার ছেলেরা খেতে পছন্দ করে। তো এবার সামান্য একটু করে গরম পানি দিয়ে এই মাছটি আমি রান্না করে ফেলছি। আর এদিক দিয়ে মাছটি হতে হতে আমি ইলিশ মাছ যেগুলো রেখে দিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য সেগুলো তেলে ভেজে নিয়েছি। আর সবচেয়ে কষ্টের এবং ঝামেলার জিনিস হলো ইলিশ মাছের লেজের যে কাঁটাটি আছে সেটা পরিষ্কার করা। একবার ভেবেছি এভাবেই রেখে দিব, আমার এই ধরনের মাছের কাঁটা বেছে ভর্তা খাওয়াটা এত বিরক্ত লাগে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে খাবারটি একটু কষ্ট, সেটাই কিন্তু খেতে সবচেয়ে বেশি মজা। তো এদিক দিয়ে আমি পেঁয়াজ কিছু কুচি কুচি করে সরিষার তেলের মাঝে একটু ভেজে নিচ্ছি ভর্তাটি বানানোর জন্য। তো পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতা এবং শুকনো গুঁড়ো মরিচ, এগুলো আমার কাছে আগে থেকে গুঁড়ি করা ছিল, তো এক্সট্রা করে আর শুকনো মরিচ
দেওয়া লাগেনি। আমি গুঁড়োগুলো দিয়ে ভালো করে এই পেঁয়াজটি লাল করে ফেলছি। তো পেঁয়াজটি হতে হতে আমি যেই মাছগুলো বেছে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম। এই সব কিছু এখন একসাথে একটু তেলে ভেজে নিচ্ছি। অনেকেই এগুলো হাতে এভাবে মেখেই করতে পারেন, কিন্তু আমার থেকে এই মরিচ দিয়ে লেজের ভর্তাটা হাত দিয়ে মাখলে আমার হাতে জ্বালা পোড়া করবে, সেই ভয়ে আমি চুলার উপর দিয়ে এগুলো ভালোভাবে লালচে করে ফেলছি। আর এখন আমার কাছে যে বাটনাটি আছে, বাটনার মাঝে এটি একটু ভালো করে পিষে ফেলবো। আমার থেকে শিলপাটা নেই, তো যে কোনো ধরনের ভর্তা আমি বাটনার মাঝেই করে থাকি। অন্যদিকে আমার মাছটাও হয়ে যাওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর অফ স্ক্রিনে আমি ডালটাও রান্না করে ফেলেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর আমার যে ব্লগগুলো আমি আপনাদের শেয়ার করি, আমার কেন জানি মনে হয় আপনারা আমার ব্লগগুলো সম্পূর্ণ দেখেন না। এর একটি কারণ আমি চিন্তা করেছি। আমি প্রিভিয়াস ব্লগে আমার সকল প্রিয় আপুদের আমি নাম নিয়েছিলাম, কিন্তু একজন দুজন ছাড়া কেউই আমার ব্লগটা সম্পূর্ণ দেখেননি। তো যার কারণে আমি আমার প্রিয় আপুদের নাম নিয়ে যে সকল কথা বলেছি তার কোনোটাই আপনারা খেয়াল করেননি। তো যাই হোক, এগুলো তো আপনাদের ব্যাপার। আমার যতটুকু করার দরকার সেগুলো আমি করার চেষ্টা করেছি। এদিক দিয়ে আমার ভর্তাটাও হয়ে গিয়েছিল। আর আলহামদুলিল্লাহ ইলিশ মাছের লেজের ভর্তা এত মজা হয়েছিল। তো এদিক দিয়ে দুপুরে খাবার দিয়ে দিয়েছিলাম। আর সেই সাথে গতকালের কিছু মুরগি মাংস লেফট ওভার ছিল, সেগুলো গরম করে দিয়েছি ছেলেদের জন্য। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।